স্টুডেন্টস, আমরা শুরু করতেছি আমাদের একাডেমিক বায়োলজি এর চতুর্থ লাইভ ক্লাস, কোষ ও এর গঠন এর চতুর্থ লাইভ ক্লাস। ওকে, সবাই জয়েন করে ফেলো, আমরা খুব দ্রুতই আলোচনা শুরু করব। সবাই একটু জয়েন করে ফেলো। জয়েন করে ফেলো, আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। হ্যাঁ, সবাই জয়েন করে ফেলো, আমরা শুরু করতেছি। একটু জয়েন করো। ওকে, সবাই জয়েন করে ফেলো। করছো? আচ্ছা, দেখি কতজন জয়েন করলাম। ওয়ালাইকুম আসসালাম। ফারদিন, ভালো আছো? আচ্ছা, আমরা একটা ছোট্ট কোয়েশ্চেন দিয়ে অধ্যায়টা শুরু করতেছি। ফারদিন বলো, তুমি বলো, কোষ কে আবিষ্কার করেন? কোন বিজ্ঞানী কোষ কোষ আবিষ্কার করেন বলো দেখি। কোন বিজ্ঞানী কোষ আবিষ্কার করেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দাঁড়াও, আমরা একটু সময় নেই, সবাই জয়েন করে ফেলুক। হ্যাঁ, ক্লাসে জয়েন করো এখন। ওকে, ঠিক আছে। ওয়াসিনাথ, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মিষ্টি মিষ্টি, ওয়ালাইকুম আসসালাম। ওয়াসিনাথ, ঠিক আছে। আচ্ছা বলো তো, কোষ কে আবিষ্কার করেন? এটা বলো, আমরা ক্লাস শুরু করতেছি। ফারদিন বলেছে রবার্ট হুক। ঠিক আছে, ওকে। এই দাঁড়াও, আমার পেনটা একটু চার্জে দেই। ক্লাস 9টা 10-এ শুরু হওয়ার কথা ছিল, আমার একটু সময় লাগলো, কারণ এই যে পেন বের করে দেখি যে পেনে চার্জ নাই। পরে আমার আরেক ফ্রেন্ডের থেকে অ্যাপল পেন্সিল নিয়ে আসলাম। ঠিক আছে, দেখো। আজিজ, আজিজ,
ওকে, ঠিক আছে, আসো আমরা পড়ায় ফেরত যাই। আমরা গত ক্লাসে কি কি শিখছিলাম তোমাদের মনে আছে? এই যে আমরা এগুলা পড়েছিলাম, আদি কোষ, প্রকৃত কোষ। এই যে এই অংশটা খেয়াল করো। আচ্ছা খেয়াল করো, এখান থেকে এই সিরিয়াসলি পড়া শুরু হয়ে গেল, সবাই খেয়াল করো। এই অংশ থেকে আমরা কোষ প্রাচীর পড়া শেষ করেছি, কোষঝিল্লি পড়েছি, সাইটোপ্লাজম পড়ছি। এর সাথে আমরা কি পড়ছি বলো তো? প্রোটোপ্লাজমও শেষ করেছি, ঠিক না? হ্যাঁ, নিউক্লিয়াস শেষ করেছি, মাইটোকন্ড্রিয়া শেষ করেছি। আজকে আমরা শেষ করব রাইবোসোম, রাইবোসোম, প্লাস্টিড এবং সম্ভব হলে সেন্ট্রিওল। ঠিক আছে, দুইটাই সোম জম কইলেই হয়, সমস্যা নেই। ওকে, রাইবোসোম রাইবোজোম যা বলো সমস্যা নেই। আসো আমরা শুরু করি, প্লাস্টিড দিয়ে শুরু করি। হ্যাঁ, দেখি প্লাস্টিড কোথায় আছে। দাঁড়াও, প্লাস্টিডে ফেরত যাচ্ছি। এই যে প্লাস্টিডে চলে এসেছি। আমরা এখন পড়ব প্লাস্টিড। তোমরা জানো প্লাস্টিডকে কি বলে? প্লাস্টিডকে বলা হয় কোষের রান্নাঘর। প্লাস্টিডকে কি বলা হয় ভাইয়া? কোষের রান্নাঘর। কেন প্লাস্টিডকে কোষের রান্নাঘর বলে? কারণ এখানে রান্না বান্না হয়, খাবার তৈরি হয়। তাহলে কি জাতীয় খাবার তৈরি হয়? কোয়েশ্চেন চলে আসবে, শর্করা জাতীয় খাবার তৈরি হয়। প্লাস্টিডে কি তৈরি হয় ভাইয়া? শর্করা জাতীয় খাবার তৈরি হয়। ওকে, আচ্ছা আচ্ছা বলো তো, উদ্ভিদ আর প্রাণীর মধ্যে বেসিক ডিফারেন্স কি? উদ্ভিদ আর প্রাণীর মধ্যে আমরা বেসিক ডিফারেন্স কি পাবো? উদ্ভিদ নিজের খাবার নিজে তৈরি করতে পারে, প্রাণী নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। এর মানে উদ্ভিদে প্লাস্টিড আছে, উদ্ভিদ কোষগুলোতে প্লাস্টিড নামে অঙ্গাণু থাকে, এই অঙ্গাণু নিজের খাবার নিজে তৈরি করে। কিন্তু প্রাণীতে কোনো প্লাস্টিড নাই, এর ফলে নিজের খাবার নিজে তৈরি হয় না। ওকে, রত্না ইসলাম প্রিয়া, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছে। ঠিক আছে, দেখো তো এখন এই প্লাস্টিড আবার কয় ধরনের? 3 ধরনের, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। প্লাস্টিড কয় ধরনের ভাইয়া? 3 ধরনের। শাহাদত হোসেন ভাই বলেছে আপনার ক্লাসগুলো মন দিয়ে করি। অনেক অনেক ধন্যবাদ ভাই। শাহাদত ভাই হচ্ছে আমাদের উদ্ভাসের স্টাফ। আমরা যখন উদ্ভাসে ক্লাস নিতে যাইতাম তখন ভাই হচ্ছে আমাদের ম্যানেজ করতো, আমাদের খোঁজ খবর রাখতো। ভাই ক্লাস করতেছে, ভালো লাগতেছে দেখে। ভাই ভালো আছেন আপনি? আচ্ছা দেখো, প্লাস্টিড হচ্ছে 3 ধরনের, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। ঠিক আছে, তো ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, ক্রোম মানে কি জানো? এই ক্রোম মানে হচ্ছে বর্ণ বা কালার। ক্রোম মানে কি ভাইয়া? কালার, সিওএলও আর কালার। কালার বানান কিন্তু এরকমও হয়, দুইটাই কালার সঠিক। হ্যাঁ, আচ্ছা, তো এই ক্রোমোপ্লাস্টের ক্রোম শব্দের অর্থ কালার বা রং, আর প্লাস্ট আসছে কই থেকে? এই প্লাস্টিড থেকে। তাহলে ক্রোমোপ্লাস্ট হচ্ছে এমন একটা প্লাস্টিড যেটা হচ্ছে ভাই কালারফুল। কেমন? তাহলে আমরা বলতে পারি যে কালারফুল যে প্লাস্টিড তাকে বলে ক্রোমোপ্লাস্ট। এই ক্লোরো শব্দের অর্থ কি ভাইয়া? ক্লোরোর শব্দের অর্থ হলো সবুজ। কিভাবে? এই যে ক্লোরোফিল থাকার জন্য উদ্ভিদের রং সবুজ হয়, এটা আমরা জানি। কাজেই আমরা বলতে পারি ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ বর্ণের প্লাস্টিড। তো ক্লোরোপ্লাস্টের মেন কাজ কি? এই ক্লোরোপ্লাস্টের প্রধান কাজ হচ্ছে খাবার তৈরি করা। কি তৈরি করা বলো? ক্লোরোপ্লাস্টের মেন কাজ খাবার তৈরি করা। ক্রোমোপ্লাস্টের মেন কাজ কি? ক্রোমোপ্লাস্টের মেন কাজ কি ভাইয়া? কালারফুল হইলে কি হয়?
ফুল ফলের যদি বিভিন্ন কালার হয় তাহলে এখানে বিভিন্ন পোকামাকড় আসে, পরাগায়ন হয়। ইয়েস, এই যে পরাগায়ন, পরাগায়ন কি বলো তো? এই পরাগায়নের সংজ্ঞা কে কে জানো বলো দেখি। আর এই যে লিউকোপ্লাস্ট, এই লিউকো মানে কি বলো তো ভাইয়া? লিউকো শব্দের অর্থ হচ্ছে সাদা। লিউকো শব্দের অর্থ কি? সাদা বা বর্ণহীন। সো আমরা বলতে পারি যে লিউকোপ্লাস্ট মানে হচ্ছে সাদা বর্ণের প্লাস্টিড, রাইট? বা বর্ণহীন প্লাস্টিড। তো বর্ণহীন প্লাস্টিডের কাজ কি? এটার কাজ হচ্ছে খাবার সঞ্চয় করা। কি সঞ্চয় করা? খাবার সঞ্চয় করা। আসো এই ব্যাপারটা নিয়ে আমরা আরেকটু কথা বলি। ধরো আমরা যে কোনো একটা গাছ নেই, তিনটা জিনিস আমরা নিব। মূলার ইংলিশ কি রে? মূলা। এই যে মূলা পেয়ে গেছি। দাঁড়াও একটু ওয়েট করো। হুম, একটু ওয়েট করো, আমরা একটু ফিগার দেখি, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। ঠিক আছে? ওকে, আমরা তিনটা জিনিস নিয়ে নিয়েছি, আসো আমরা এখন দেখি। একটুখানি ওয়েট করো। শোনো, আমাদের ক্লাসগুলোতে তুমি যদি মনোযোগ দিয়ে করো তাহলে আশা করা যায় তোমার কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করো, এই জিনিসটার কথা খেয়াল করো। ভাইয়া খেয়াল করো, এই যে আমরা বিভিন্ন ফুল দেখতে পাচ্ছি, তো আমরা জানি ফুলে দুইটা জিনিস থাকে। কি কি থাকে? একটা হলো পুং স্তবক, আর একটা হলো স্ত্রী স্তবক। এখন এই পুং স্তবক আর স্ত্রী স্তবক, পুংকেশর আর স্ত্রী কেশরের মধ্যে যখন প্লাজ হবে, মানে কি কাছে আসা হবে, তখন সেখানে পরাগায়ন হয়, বীজ তৈরি হয়, ফুল তৈরি হয়, ফল তৈরি হয়, রাইট? তার মানে এই যে এই পরাগায়ন কিভাবে হয়, এই পুং থেকে স্ত্রীতে কিভাবে যায়, পরাগরেণুগুলো কিভাবে যায় বলো? বিভিন্ন পোকামাকড়ের মাধ্যমে যায় ফুলের ক্ষেত্রে, রাইট? তো পোকামাকড় কোথায় যায়? কালারফুল জিনিসে যায়। কাজেই ক্রোমোপ্লাস্ট বা কালারফুল যে প্লাস্টিড আছে সেটা কি করে? এই যে ফুল ফলের কালার হচ্ছে কালার তৈরি করে, বিভিন্ন রঙিন রং তৈরি করে। এর ফলে এখানে বিভিন্ন পোকামাকড় যায় এবং পরাগায়ন হয়। পরাগায়নের ফলে কি হয়? ফুল হয়, ফল হয়, বীজ হয়, ওকে, খাবার হয়, ওকে। আর ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট কি করে? ক্লোরো মানে সবুজ। এই যে দেখো গাছের পাতা, গাছের পাতা কি করে? ক্লোরোপ্লাস্ট থাকে। গাছের পাতা হচ্ছে খাবার তৈরি করে। কাজেই সবুজ রঙের যে প্লাস্টিক থাকে সেটা কি করে? খাবার তৈরি করে। এখন এই খাবারটা কোথাও না কোথাও তো রাখতে হবে, ফ্রিজে রাখতে হবে বা হচ্ছে টেবিলে রাখতে হবে, কোথাও একটা রাখতে হবে, রাইট? তো খাবারটা কোথায় সঞ্চয় করে রাখবে? সাদা রঙের প্লাস্টিডে বা বর্ণহীন প্লাস্টিডে। যেমন মূলার ক্ষেত্রে খেয়াল করো, মূলা কিন্তু হচ্ছে রূপান্তরিত, এটা কিন্তু রূপান্তর হয়েছে, হ্যাঁ, মানে এই যে এই জায়গায় খাবার সঞ্চয় হয়েছে। সো এটা আর কখনো আমরা ভুল করব না, ঠিক আছে? ওকে, এখন দেখো ক্রোমোপ্লাস্ট কয় ধরনের? দুই ধরনের। রোডোপ্লাস্ট, অনেক ধরনের। আসো, ক্রোমোপ্লাস্ট কয় ধরনের? রোডোপ্লাস্ট, ফিওপ্লাস্ট, জ্যান্থোপ্লাস্ট, ক্যারোটিনোপ্লাস্ট। তোমার পরীক্ষায় কোয়েশ্চেন আসবে যে রোডোপ্লাস্টের কালার কি? রোডোপ্লাস্টের কালার হচ্ছে লাল। কিভাবে মনে রাখবো? ভাইয়া দেখো এখানে কিন্তু রোডো আছে, রোডো মানে রেড। সো আমরা জানি রেড মানে লাল, সো রোডোপ্লাস্টের কালার হচ্ছে লাল। জ্যান্থোপ্লাস্টের কালার হচ্ছে হলুদ, মানে জ্যান্থো মানে হলুদ, আর ক্যারোটিনোপ্লাস্ট মানে কমলা। সো এই কথাগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি? আসো এটা মনে রাখার টেকনিক দিয়ে দেই। পরীক্ষার হলে তুমি সবই পারো, কিন্তু তুমি কনফিউশনে পড়ে যাবা যে ক্যারোটিন মানে কি, হলুদ নাকি কমলা।
আমরা একটা লাইন মনে রাখবো, সেটা হচ্ছে কাকা হজে যায়। এটা দ্বারা কি মনে রাখা যায়? কতে কমলা, কতে ক্যারোটিনোপ্লাস্ট, হতে হলুদ, জতে জ্যান্থোফিল। মনে থাকবে? কমলা, ক্যারোটিনোপ্লাস্ট, হলুদ, জ্যান্থোফিল। ঠিক আছে? আর তোমার যদি এমনি মনে থাকে তাহলে তো খুবই ভালো। কমলা, ক্যারোটিনোপ্লাস্ট, হলুদ, জ্যান্থোফিল। আর রোডোপ্লাস্ট, রেড মানে লাল, এমনি মনে থাকবে। ফিওপ্লাস্ট বাদামি। তুমি কষ্ট করে শুধু এটা মনে রাখবা, ফিওপ্লাস্ট কি ভাইয়া? বাদামি। ওকে, আচ্ছা। আর ক্লোরোপ্লাস্ট তো ক্লোরোপ্লাস্টই, ওর কোনো ভাগ নাই। আর লিউকোপ্লাস্টের মধ্যে তিনটা ভাগ আছে। কয়টা ভাগ? তিনটা ভাগ। কি কি? অ্যামাইলোপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট। এখন তোমার পরীক্ষায় কোয়েশ্চেন আসবে যে নিচের কোনটি লিউকোপ্লাস্ট নয়? অ্যামাইলোপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট, এইখানে দিয়ে দিবে ফিওপ্লাস্ট। তার মানে ওটা হবে না, বুঝছো? যেখানে তিনটা করে অপশন থাকবে সেটা আমাদের খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে, কারণ এগুলা থেকে এমসিকিউ আসবে। অ্যামাইলোপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট। তো এই অ্যামাইলোপ্লাস্ট কি সঞ্চয় করে? শ্বেতসার সঞ্চয় করে। কেন? কারণ এই অ্যামাইলেস কথাটার মানেই হচ্ছে শ্বেতসার। অ্যামাইলেস কথার মানে কি? শ্বেতসার বা শর্করা, কার্বোহাইড্রেট। ওকে, সো অ্যামাইলোপ্লাস্ট কি সঞ্চয় করবে? অ্যামাইলেস সঞ্চয় করবে অ্যামাইলোপ্লাস্ট, মানে হচ্ছে শ্বেতসার। হ্যাঁ, ওকে। ইলায়োপ্লাস্ট কি তৈরি করবে? স্নেহ পদার্থ। স্নেহ মানে তেল। তেল চর্বির কালার কেমন হয় বলো তো? হলুদ হয়। তেল বা চর্বির কালার কেমন হয় ভাইয়া? হলুদ হয়, ইয়েলো হয়। সো আমরা মনে রাখবো ইয়েলোপ্লাস্ট কি সঞ্চয় করে? স্নেহ, তেল, চর্বি এগুলো সঞ্চয় করে। এক্সাম্পল সূর্যমুখীর বীজ, সরিষার বীজ, যেগুলো থেকে তেল হয় আর কি। হ্যাঁ, আলু, শ্বেতসার। ওকে। অ্যালিউরোপ্লাস্ট, তাহলে অ্যালিউরোপ্লাস্ট কি করবে? এই যে আমরা জানি খাবার খাবার হচ্ছে প্রধানত তিন ধরনের: শ্বেতসার, আমিষ, স্নেহ। শ্বেতসার, আমিষ, স্নেহ। তো শ্বেতসার সঞ্চয় করে অ্যামাইলোপ্লাস্ট, স্নেহ সঞ্চয় করে ইলায়োপ্লাস্ট। তাহলে প্রোটিন সঞ্চয় করবে কে? অ্যালিউরোপ্লাস্ট, যেমন ভুট্টা বীজ। মনে থাকবে? ফারদিন বলেছে ভাইয়া আপনি পড়ালে সহজ লাগে, বই হাতে নিয়ে পড়তে গেলে কঠিন লাগে। শোনো, আমি যেগুলা দাগায় দিচ্ছি, হ্যাঁ, তোমরাও এভাবে বইগুলো দাগায় নিবা, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। আমি জানি স্টুডেন্টরা শুধু ক্লাস করে কিন্তু পরবর্তীতে বই আর পড়তে চায় না, পড়তে কঠিন লাগে। এই জন্য আমি স্লাইড পড়াই না, ডিরেক্ট বই পড়াই, যাতে করে বইয়ের প্রতি তোমার যে একটা ভীতি আছে, ভয় কাজ করে, সেটা যাতে কেটে যায়। আমি যেগুলো দাগায় দিচ্ছি সেগুলো বইয়ে দাগায় রাখবা। হ্যাঁ, এভাবে পড়বা, দেখবা যে ইজি লাগতেছে। হলুদ। ফারদিন বলেছে হলুদ, ইলায়োপ্লাস্ট হলুদ। আচ্ছা, এখন বলো তো গাজরের মূলে কি থাকে? ভাইয়া গাজরের মূল দেখতে লাল, লাল হচ্ছে কালারফুল। সো এটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। ওকে, এটা আসছিল ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 2021 সালে। হ্যাঁ, ফ্যাক্টরি অফ সিনথেসিস অফ সুগার, এটা আমি প্রথমেই বলেছি। সুগার মানে চিনি, চিনি হচ্ছে এক ধরনের শর্করা। সো প্লাস্টিডকে বলা হয় কোষের রান্নাঘর বা শর্করা জাতীয় খাদ্য তৈরির কারখানা। সাকিবুল সিফাত, ক্রোমোপ্লাস্ট। আচ্ছা, এখন ক্লোরোপ্লাস্ট থেকে আমাদের কি জানতে হবে? দেখো, যে কোনো জিনিসের আমরা জানি যে চিত্র জানতে হবে। এটা আমি তোমাদের বলেছিলাম যে আমরা চিত্র শিখব, কাজ শিখব, আর কিছু বেসিক ইনফরমেশন শিখব। আমরা এতক্ষণ ধরে প্লাস্টিডের বেসিক ইনফরমেশন শিখে ফেলেছি। এখন আমরা শিখব চিত্র, যে কিভাবে খুব ইজিলি প্লাস্টিড আর্ট করা যায়। তারপর আমরা কাজ শিখব। ঠিক আছে? এই যে আমাদের প্লাস্টিড, আসো আমরা এই মিস্টার প্লাস্টিডকে এখন ড্র করব। কিভাবে খুবই কম সময়ে প্লাস্টিড আঁকা যায় আসো দেখি। দেখো, ক্লোরোপ্লাস্টে কি কি থাকে আগে দেখে নাও। আবরণী ঝিল্লি থাকে, স্ট্রোমা থাকে, থাইলাকয়েড থাকে, স্ট্রোমা ল্যামেলি, ফটোসিনথেটিক ইউনিট থাকে, ডিএনএ থাকে, রাইবোজোম থাকে, শেষ।
ওকে, তো আসো আমরা এটা কিভাবে খুব ইজিলি আর্ট করা যায় আমরা দেখি। এই যে আমাদের প্লাস্টিক, তো এটাকে দেখে দেখে আমরা একটা প্লাস্টিক আর্ট করব, ঠিক আছে? এরকম খেয়াল করো, আমরা এরকম একটা চিত্র আর্ট করে ফেলবো ডিম্বাকৃতির। তো এই যে আর্ট যে করে ফেললাম, এটা কি বলো তো, এটা কি আর্ট করছি? এটা হচ্ছে আবরণী, রাইট? আবরণী বলতে পারি বা মেমব্রেন বলতে পারি, রাইট? হ্যাঁ, মেমব্রেন। এরপর আমরা করব কি, এভাবে গোল গোল কিছু অংশ দিব, ঠিক আছে? কয়েকটা করে পার্ট দিতে থাকবো, এই যে থালার মতো করে আর্ট করব, ঠিক আছে? ওকে, তো এখন দেখো, এরপর এই যে এগুলাকে আমরা অ্যাড করে দিব, ঠিক আছে? ওকে, দেখো আমরা ড্রয়িং করে ফেলেছি। এখন আমরা কি করব, এটার নামকরণ করা শুরু করব। আসো আমরা দেখি, এই যে বাইরের দিকে যে আবরণ দিছি এটা হচ্ছে কি আবরণী বা মেমব্রেন। এরপরে এই যে এই অংশগুলোতে দেখো থালার মতো দিয়েছি না? হ্যাঁ, থালার মতো যেই অংশগুলো দিয়েছি, সেই থালার মতো অংশের নাম হচ্ছে থাইলাকয়েড। কি নাম? থাইলাকয়েড। মানে সিঙ্গেল একটাকে কি বলবো? থাইলাকয়েড। আর এই যে কয়েকটা একসাথে যখন থাকবে তখন তার নাম কি হবে? গ্রানাম। মনে করবা যে অনেক মানুষ একসাথে থাকলে গ্রাম হয়ে যায়, অনেকগুলো একসাথে আছে গ্রাম বা গ্রানাম। হ্যাঁ, থালার মতো একটা হইলে থাইলাকয়েড, আর অনেকগুলা থাইলাকয়েড একসাথে কি ভাইয়া? গ্রানাম, ঠিক আছে? ওকে, এখন এই যে দেখো পাইপের মতো একটার সাথে আরেকটা গ্রানাম লেগে আছে, পাইপের মতো। তো কফি কফি খাইতে গেলে বা জুস খাইতে গেলে অনেক সময় স্ট্র দেয় না? ডাব খাইতে গেলে স্ট্র দেয়। স্ট্র, স্ট্র মানে কি? পাইপের মতো যে অংশটা দেয়। আচ্ছা, তো এই যে এই অংশটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে স্ট্রোমা ল্যামেলি বা ল্যামেলামও বলতে পারো, ঠিক আছে? আচ্ছা, এরপর এই যে এর ভিতরে কিছু তরল জাতীয় পদার্থ আছে না, বলো? খেয়াল করো, আমাদের যদি এটা একটা কোষ হতো, তাহলে কোষের ভিতর যে তরল থাকে তাকে আমরা বলি সাইটোপ্লাজম। এটাকে বলবো সাইটোপ্লাজম, ওকে? তো এই সাইটোপ্লাজমের ভিতর যে আমাদের প্লাস্টিড আছে, এই প্লাস্টিডের মধ্যেও তো অনেকগুলো তরল আছে, অর্ধ তরল পদার্থ আছে, রাইট? হ্যাঁ, তো এই অর্ধ তরল পদার্থটাকে আমরা বলবো ম্যাট্রিক্স। কি বলবো বলো? ম্যাট্রিক্স বা মাতৃকা। যে কোনো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, সেটা মাইটোকন্ড্রিয়া হোক, নিউক্লিয়াস হোক, অথবা তোমার প্লাস্টিড হোক, এর ভিতরে যে অর্ধ তরল পদার্থ থাকে তার নাম কি ভাইয়া? ম্যাট্রিক্স। এটার নাম কি? ম্যাট্রিক্স বা মাতৃকা। কিন্তু আমাদের এই যে প্লাস্টিডের ক্ষেত্রে এই মাতৃকার একটা সুন্দর নাম আছে, স্পেশাল নাম। সেই স্পেশালটার নাম হচ্ছে স্ট্রোমা। এটা শুধুমাত্র কার ম্যাট্রিক্সের বেলায় হবে? শুধুমাত্র প্লাস্টিডের ম্যাট্রিক্সের বেলায় আমরা এটাকে বলবো স্ট্রোমা, আর অন্যগুলোর বেলায় নর্মালি ম্যাট্রিক্স বলবো বা মাতৃকা বলবো, ঠিক আছে? আচ্ছা, এখন তোমরা জেনে অবাক হবে যে এই প্লাস্টিডের মধ্যেও এরকম কিছু ডিএনএ থাকে। ডিএনএ নর্মালি এই যে এরকম হয়, বেনির মতো,
সূত্রাকার, কিন্তু এখানে যে ডিএনএ থাকে সেটা সূত্রাকার হবে না, ঠিক আছে? এটা হচ্ছে ডিএনএ। এবং আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে এই যে এরকম গোল গোল, এটাকে বলে রাইবোসোম। রাইবোসোম মাইটোকন্ড্রিয়াতেও থাকে, প্লাস্টিডেও থাকে, ঠিক আছে? এখন বলো ভাইয়া, তুমি এই ড্রয়িংটা করতে পারবা না? চিত্র প্লাস্টিড পারবা? হ্যাঁ, বৃত্তাকার ডিএনএ থাকে, শরীফা সুলতানা, আসমাউল হুসনা সাবিহা, নূর হোসেন ফারদিন, হ্যাঁ একদম সোজা, নূর হোসেন, ঠিক আছে। তোমরা এটা পারবা না ড্রয়িং করতে? এই কে কে পারবা না বলো? ওকে, তো আমরা দেখেছি জাহিদ হাসান লিমন। লিমন তুমি কত ব্যাচ? এই যে লিমন আজকে নতুন ক্লাস করতেছে। আচ্ছা, ইনশাল্লাহ পারবো। আসমাউল হুসনা সাবিহা, ভাই হয়ে যাবে। মাহি, মাশরাফি মাহি। আচ্ছা, অনেকগুলো আমরা নতুন মুখ দেখতে পাচ্ছি। কথা হচ্ছে যে প্রতিদিন আমাদের ক্লাসে নতুন নতুন কিছু স্টুডেন্ট আসে, আর হ্যাঁ নতুন অতিথি পাখি আসে, কারণ কিছুদিন পর এরা আর ক্লাস করবে না। গত ক্লাসে আরও কয়েকজন নতুন দেখেছিলাম, ওরা আজকে আসে নাই। আচ্ছা শোনো, তোমরা কন্টিনিউয়াসলি ক্লাস করবা। এই যে আমি তোমাদের ক্লাস নিচ্ছি, ফ্রিতেই নিচ্ছি, সো তোমরাও ক্লাস করো, দেখবা যে অনেক ইজি লাগতেছে, বায়োলজি খুবই সহজ লাগবে। হ্যাঁ, তো আমরা দেখলাম, আর আমরা প্রথমেই আমি তোমাদের বলেছিলাম যে যে কোনো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু প্রথমে বেসিক ইনফরমেশন শিখবো, চিত্র শিখবো, কাজ শিখবো, শেষ। তো আমরা প্লাস্টিড সম্পর্কে শিখেছি বেসিক। প্লাস্টিডকে কোষের রান্নাঘর বলে, শর্করা জাতীয় খাবার তৈরি করে 3 প্রকার, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। বেসিক কমপ্লিট, চিত্র আর্ট করা শিখলাম, এখন কাজ শিখবো, শেষ। কাজ শিখলেই শেষ। হ্যাঁ, আসো কাজ শিখি। ক্লোরোপ্লাস্টের কাজ। ক্লোরোপ্লাস্টের কাজ কি? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, এটা আর প্রথম কাজ, শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। তো এখন এই ক্লোরোপ্লাস্ট করে কি? সূর্যের আলো থেকে শক্তি নিয়ে সালোক সংশ্লেষণ করে, রাইট? হ্যাঁ, আমরা জানি যে সূর্যের আলো লাগে সালোক সংশ্লেষণ করতে, রাইট? হ্যাঁ, সূর্যের আলো মানে সৌরশক্তি। এই সৌরশক্তিকে জৈবিক শক্তিতে রূপান্তর করে। জৈবিক শক্তি মানে কি? জীবের মধ্যে যে শক্তি থাকে, তো এই যে শর্করা জাতীয় খাবার তো জীবের মধ্যে থাকবে, এটা একটা শক্তি না? হ্যাঁ। আচ্ছা, ক্লোরোপ্লাস্টের প্রয়োজনে প্রোটিন নিউক্লিক অ্যাসিড তৈরি করবে, প্রোটিন নিউক্লিক অ্যাসিড তৈরি করবে, ফটোফসফোরাইলেশন করবে। ফটো মানে কি বলো? ফটো মানে আলো, লাইট। ফটোসিনথেসিস মানে সূর্যের আলোর উপস্থিতিতে খাবার তৈরি করা। সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস মানে সূর্যের আলোর উপস্থিতিতে খাবার তৈরি করা। এই ফটো মানে কি? আলো। ফসফোরাইলেশন মানে কি? খেয়াল করো, এটা একটা খুবই কঠিন ওয়ার্ড, কিন্তু যখন তুমি ওয়ার্ড ভাঙবা তখন দেখবা যে আরে এটা তো নার্সারির বাচ্চারাও পারবে যদি পারে, শিখে আর কি ওয়ার্ড মিনিং। ফসফোরাইলেশন মানে কি? ফসফেট, ফসফরাস যোগ করা বা ফসফেট যোগ করা। ফসফেট, এই ফসফেট যোগ করাকে বলে ফসফোরাইলেশন। ফটো মানে আলো, কাজেই ফটো ফসফোরাইলেশন কাকে বলে? সো তোমরা পরীক্ষায় লিখবা সূর্যের আলোর উপস্থিতিতে ফসফেট যোগ করাকে ফটোফসফোরাইলেশন বলে। এই যোগটা কিভাবে হচ্ছে আসো দেখি, আসো কিভাবে যোগ হচ্ছে দেখি। এডিপি, এডিপি মানে অ্যাডিনোসিন ডাইফসফেট, এর সাথে আমরা আরেকটা ফসফেট যোগ করব, তাইলে কয়টা ফসফেট হবে ভাইয়া? 3টা ফসফেট হবে। 3 মানে হচ্ছে ট্রাই, কাজেই আমরা বলবো অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডিনোসিন কি, গুয়ানোসিন কি, এগুলা হচ্ছে ক্ষারক, নাইট্রোজেন বেস বা ক্ষার। হ্যাঁ, এগুলো সম্পর্কে আরও বিস্তারিত আমরা কিছুক্ষণ পরে শিখবো, আরও 2-3টা ক্লাস পরে শিখবো। হ্যাঁ, আমরা যখন ডিএনএ আরএনএর ক্লাস করব তখন এই এডিপি কি, এটিপি কি আরও ভালোভাবে শিখবো, ঠিক আছে? এখন আপাতত মনে রাখো অ্যাডিনোসিন ডাইফসফেট মানে এখানে 2টা ফসফেট আছে,
আরেকটা ফসফেট যোগ করলাম, তাহলে কয়টা হইলো? এডিনোসিন ট্রাইফসফেট। এখন যোগ করলে কি হয় বলো? এই যে ফসফেট হচ্ছে কি, আমরা একটা কথা মনে রাখবো, দেখো হাই এনার্জি ফসফেট, আমরা একটা কথা মনে রাখবো কি, হাই এনার্জি ফসফেট, তার মানে ফসফেটের মধ্যে কি থাকে? অনেক বেশি এনার্জি থাকে। এই যে আমরা এই এনার্জি খরচ করি, বুঝেছো? তাহলে এডিপি মানে আগে 2টা ফসফেট ছিল, এখন আরেকটা ফসফেট যোগ হলো, তাহলে কয়টা ফসফেট হলো? 3টা, এডিনোসিন ট্রাইফসফেট। এই ফসফেট মানে হাই এনার্জি, কাজেই এই এনার্জির থেকে এই এনার্জি আরও বেশি। এনার্জি মানে কি? শক্তি। আমরা জানি ক্লোরোপ্লাস্ট কি করে? শক্তি তৈরি করে। এই যে ফটোফসফোরাইলেশন করলে কি হয়? শক্তি জমা হয়। বুঝতে পারছো? ডিএনএ রেপ্লিকেশন কখন শেখাবেন? এই যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো শেষ হইলেই আমরা শিখবো। হ্যাঁ ভাইয়া, ক্লোরোপ্লাস্টের চিত্র একটু এঁকে দেখান। শোনো, এই যে ক্লোরোপ্লাস্টের চিত্র, সময় পাইলে পরে আবার আর্ট করতেছি, হ্যাঁ, অথবা তুমি রেকর্ডেড ক্লাস থেকে দেখে নিও। এই যে লাইভ ক্লাসটা রেকর্ডেড থাকবে, এটা দেখে নিও পরে। হ্যাঁ, এই 25 মিনিটের দিকে পেয়ে যাবা। আচ্ছা, এখন আসো কাজগুলো দেখি। কোথায় যেন কাজ ছিল? ও এই যে, শালক শ্বসন করে, ফটো রেসপিরেশন করে। রেসপিরেশন মানে শ্বসন, রেসপিরেশন মানে কি ভাইয়া? শ্বসন। রেসপিরেশন মানে কি ভাইয়া? শ্বসন। ফটো মানে কি? আলো, আলোর সাহায্যে শ্বসন করে বা শালক শ্বসন ঘটাতে সাহায্য করে। এছাড়াও সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে হেল্প করে এবং এর কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে, সেগুলো ধরে রাখে। ঠিক আছে, এই পারবা না? এই কাজগুলো কি খুব বেশি কঠিন বলো? কোনটা বোঝো নাই? আমি বুঝাই দিচ্ছি। এখন আমরা মাইটোকন্ড্রিয়া গত ক্লাসে শিখেছিলাম, 3 নাম্বার ক্লাসে শিখেছি, আর আজকে শিখলাম প্লাস্টিড। তাহলে প্লাস্টিড আর মাইটোকন্ড্রিয়ার মধ্যে পার্থক্য কি ভাইয়া? এটা তোমার খ নাম্বারে আসবে পরীক্ষায়, খ নাম্বারে আসবে অথবা ঘ নাম্বারেও আসতে পারে। মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিডের মধ্যে পার্থক্য কি দেখো। মাইটোকন্ড্রিয়া কি তৈরি করে বলো? মাইটোকন্ড্রিয়া শক্তি তৈরি করে। মাইটোকন্ড্রিয়া কি করে? শক্তি তৈরি করে। আর এই প্লাস্টিড কি তৈরি করে ভাইয়া? প্লাস্টিড খাবার তৈরি করে। আসলে শক্তি তো খাবারের মধ্যেই থাকে, তাই না? হ্যাঁ, তো এই খাবার থেকে শক্তি তৈরির ব্যাপারটা মাইটোকন্ড্রিয়া করে। আর সূর্যের আলো থেকে, পানি থেকে, কার্বন ডাই অক্সাইড থেকে খাবার তৈরি করে কে? প্লাস্টিড। কাজেই এটা কি করে? প্লাস্টিড কি করে ভাইয়া? প্লাস্টিক করে শালক, প্লাস্টিক না তো, প্লাস্টিড বারবার কথা বলতে গেলে স্লিপ অফ টাং হয়ে যাচ্ছে। প্লাস্টিক শালক সংশ্লেষণ করে। কি করে? শালক সংশ্লেষণ করে কে? প্লাস্টিড। আর মাইটোকন্ড্রিয়া কি করে? মাইটোকন্ড্রিয়া শ্বসন করে। শ্বসনে কি হয়? এই খাবারগুলো থেকে শক্তি তৈরি হয়। কে করে? মাইটোকন্ড্রিয়া। আমরা জানি প্লাস্টিডের মধ্যে বিভিন্ন রঞ্জক বা কালার উপস্থিত, ক্রোমোপ্লাস্ট, থিওপ্লাস্ট, রোডোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, ঠিক না? কিন্তু মাইটোকন্ড্রিয়ায় এরকম কিছু নাই। আবার দেখো, মাইটোকন্ড্রিয়া উদ্ভিদেও থাকে, প্রাণীতেও থাকে, কিন্তু এই প্লাস্টিড শুধুমাত্র উদ্ভিদে থাকে। প্লাস্টিডে থাইলাকয়েড আছে, এখানে থাইলাকয়েড নাই, এখানে থাইলাকয়েড নাই, এখানে ক্রিস্টি আছে, এখানে ক্রিস্টি নাই। দেখছ? শক্তি তৈরি করে, খাদ্য তৈরি করে, এগুলো আমরা জানি। খাদ্য সঞ্চয় করে না, খাদ্য সঞ্চয় করে। ওকে, পারবা না? খুবই সহজ। এই শক্তি, শ্বসন, এই পার্থক্যগুলো এখানে লেখাই নাই, এগুলো তোমরা অ্যাড করে দিবা। তোমরা নিজে যা যা জানো তাই বলবা। আমরা আরও বলতে পারি, প্লাস্টিডের প্রকারভেদ আছে, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, কিন্তু মাইটোকন্ড্রিয়ার কোনো প্রকারভেদ নাই। দেখছো? তোমরা চাইলে নিজের মতো করে তোমরা পার্থক্য লেখো না, সমস্যা নাই তো। শোনো, তোমরা নিজের মতো করে পার্থক্য লিখবা, ঠিক আছে? কোনো সমস্যা নাই, ফুল মার্ক পেয়ে যাবা। এখন এটা আমরা মাইটোকন্ড্রিয়া প্লাস্টিডের মধ্যে পার্থক্য শিখলাম। যারা অ্যাডভান্সড স্টুডেন্ট
তারা মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্টের মধ্যে যে সাদৃশ্য মানে মিল, সাদৃশ্য মানে কি মিল, এই কি কি মিল আছে সেটাও তারা শিখে নেবে। তো আসো আমরা শিখি। মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট দুইটার মধ্যে পর্দা আছে, এরা নিজস্ব প্রতিরূপ তৈরি করতে পারে, দুইটাতেই রাইবোসোম থাকে, ডিএনএ থাকে, দুইটাতেই এটিপি তৈরি হয়। যাই হোক শেষ, দুইটাই শক্তি রূপান্তর করে। ওকে, অবশ্যই এরা সূর্যের আলোকে শক্তিতে রূপান্তর করে, আর মাইটোকন্ড্রিয়া কী করে, খাবার থেকে শক্তি রূপান্তর করে, দুইটাই শক্তি তৈরি করে। সো পারবা না বলো ভাইয়ারা, পারবা আপুরা? লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, এটা খ নাম্বারে আসতে পারে, অথবা এখান থেকে এমসিকিউ আসতে পারে। হ্যাঁ, সো এটা একটু দেখে নিও, খুবই সহজ এগুলো। আসমাউল হুসনা সাবিহা বলেছে ভাইয়া ক্লোরোপ্লাস্টের রিডিং সহ বুঝাই দিলে ভালো হয়। আচ্ছা, রিডিং সহ বুঝাই দিব, আসো বুঝাই দিই। এই যে খেয়াল করো, এই হচ্ছে আমাদের প্লাস্টিড, আসো দাগায় দেই প্লাস্টিক থেকে কি কি পড়বা। এই যে এই ছকটা অবশ্যই ভালো করে মনে রাখবা, ঠিক আছে? কে আবিষ্কার করছে, কে নামকরণ করছে, এগুলো মন চাইলে পড়বা, না চাইলে নাই, ওগুলো পরীক্ষায় আসে না, আসার টাইম নাই। এইগুলো কোয়েশ্চেনের থেকে আরও চমৎকার কোয়েশ্চেন আছে, সেগুলো পরীক্ষায় আসবে। লিউকোপ্লাস্ট বর্ণহীন, এটা আমরা জানি। কি তৈরি করে এগুলোও তো বলে দিছি। এই লিউকোপ্লাস্ট কি তৈরি করে? খাদ্য সঞ্চয় করে, মনে আছে? এরা হচ্ছে সঞ্চিত খাদ্য বা খাদ্য সঞ্চয় করে। অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট, এই যে এগুলাও তো বলে দিছি। দেখো যা যা দরকার আমি সব পড়াই দিছি, এগুলো তোমরা নিজেরা পড়িও। পরাগায়নে সাহায্য করে কে ভাইয়া? এই যে এটা বলে দিছি, পরাগায়নে সাহায্য করে কে? ক্রোমোপ্লাস্ট। ফুলের পাপড়ির রং কেন বিচিত্র হয়? ক্রোমোপ্লাস্টের জন্য। কিসের জন্য? দেখছো, আসলে যা যা দরকার পড়াই দিছি, এখন শুধু তোমরা বই থেকে একটু দেখে নিবা। শর্করা জাতীয় খাদ্যের কারখানা, এই যে সুগার তৈরি করে, কোষের রান্নাঘর বলে, কিচেন অফ দ্য সেল। আসো, এখন পেয়ালা আকৃতির কোথায় পাওয়া যায়? ক্লামাইডোনোমাস। সর্পিলাকার কোথায় দেখা যায়? স্পাইরোগাইরাতে। এগুলা পড়ে রাখতে পারো। জালিকাকার কোথায় দেখা যায়? ওইডোগোনিয়াম। তারকাকার জিগনেমা। এই যে আংটি আকৃতির হচ্ছে ইউলোথ্রিক্স, গোলাকার পিথোফোরা। শোনো, এতগুলো আসলে পড়তে হয় না, পরীক্ষায় সব থেকে বেশি আসে কোথায়? গার্ডল আকৃতির ইউলোথ্রিক্স, এটা পরীক্ষায় সব থেকে বেশি আসে। এখন এই গার্ডল আকৃতির ইউলোথ্রিক্স থাকে, ঠিক আছে? এইটা পরীক্ষায় আমি সব থেকে বেশিবার আসতে দেখেছি। আর এগুলা তোমরা মনে রাখলে রাখিও, ঠিক আছে? না রাখলে নাই, কিন্তু এটা মনে রাখতেই হবে। ক্লোরোপ্লাস্টের বৈচিত্র্য সব থেকে বেশি দেখা যায় কোথায়? শৈবালে। এই যে এগুলো সব শৈবাল। ক্লোরোপ্লাস্টের গঠনে কি দেখা যায়? আবরণী ঝিল্লি। এরপর কি থাকে? স্ট্রোমা বা ম্যাট্রিক্স, থাইলাকয়েড। আচ্ছা, এদের ম্যাট্রিক্সে যে রাইবোসোম থাকে সেটা 70 হয়, হ্যাঁ 70s। আমরা জানি রাইবোসোম দুই ধরনের, 70s 80s। তো মাইটোকন্ড্রিয়া এবং এই যে ক্লোরোপ্লাস্টে 70s রাইবোসোম থাকে, ঠিক আছে? দেখো এগুলো সবই পড়াই দিছি, একটু দাগানো শুধু বাকি ছিল। এই নিজস্ব ডিএনএ না থাকলে ক্লোরোপ্লাস্ট ফটোসিনথেসিস করতে পারতো না। শেষ। এই যে বাকি সবই পড়াই দিছি। হ্যাঁ, আসমাউল হুসনা সাবিহা, দেখো সব পড়াই দিছি। হ্যাঁ, ওকে। আসো, এখন আমরা কোথায় ফেরত যাব ভাইয়া? এখন আমরা যাব রাইবোসোমের কাছে। এই যে পড়াচ্ছি। তাহলে আজকে আমরা কি শেষ করলাম? এই যে প্লাস্টিড কমপ্লিট করে ফেলেছি। হ্যাঁ, প্লাস্টিড। এখন আমরা শিখব আর 10-15 মিনিট।
রাইবোসোম, রাইবোসোম পড়ানো বাকি ছিল। আসো আমরা রাইবোসোম কোথায় আছে যাই। কোন পেজে রাইবোসোম? রাইবোসোম তো খুঁজেই পাই না, সবার ফার্স্টে নাকি? এই যে রাইবোসোম খুঁজে পাইছি। 1 নম্বর অঙ্গাণুটাই হচ্ছে রাইবোসোম। আসো আমরা রাইবোসোম দেখি। হ্যাঁ, রাইবোসোমকে কি বলে? রাইবোসোমকে বলে প্রোটিন তৈরির কারখানা। এই যে আমাদের পুরো শরীর, মাছ মাংস ডিম দুধ সব কিছুই প্রোটিন। চায়নারা কেন এত পোকামাকড় খায় জানো? কারণ সম্পূর্ণ প্রোটিনে ভরপুর। যে কোনো অ্যানিমেল বডি কি দিয়ে তৈরি বলো তো? প্রোটিন দিয়ে তৈরি। মাছ মাংস যেমন প্রোটিন, পোকামাকড়ও কিন্তু সেম প্রোটিন। এই জন্য চায়নারা পোকামাকড় ছাড়ে না, সাপ ব্যাং যা আছে সব খায়। কেন? এত মূল্যবান প্রোটিন ফেলে দিবে কেন? প্লাস্টিক ক্লিয়ার ভাইয়া, লিমন বলেছে। ওকে, সাদিয়া আফরিন অল ক্লিয়ার, সাবিহা অল ক্লিয়ার। শরীফা বলেছে সাইটোপ্লাজমকে বলা হয় সার্বজনীন অঙ্গাণু। কেন সার্বজনীন অঙ্গাণু বলে? কারণ আমরা জানি পৃথিবীতে যে সকল প্রাণী আছে তাদেরকে 2 ভাগে ভাগ করা হয়েছে। কি কি বলো? 3 ভাগে ভাগ করা হয়েছে। ক্যারিওটা, প্রো ক্যারিওটা, ইউ ক্যারিওটা, মনে আছে? এগুলা কিন্তু পড়াইছিলাম। বলো তো এ মানে কি? বলো দেখি কতটুকু মনে আছে। এ মানে কি আর প্রো মানে কি? মানে হচ্ছে না, ক্যারিওটা মানে ক্যারিওন না, নিউক্লিয়াস নাই মানে অকোষীয়। প্রো ক্যারিওটা মানে কি? প্রো মানে আদি, প্রো ক্যারিওটা মানে আদি কোষী, ইউ মানে হ্যাঁ এটা প্রকৃত কোষী। তো প্রো ক্যারিওটা এবং ইউ ক্যারিওটার মধ্যে বেসিক ডিফারেন্স কি? এখানেও কোষ আছে, এখানেও কোষ আছে। তো এখানকার কোষটা আদি কোষ আর এখানকার কোষটা হচ্ছে ডেভেলপড কোষ। ডেভেলপড কোষ, হ্যাঁ। এখানে কিচ্ছু নাই, নিউক্লিয়াসও ঠিক মতো নাই, নিউক্লিয়ার আবরণই নাই আর কি। সো আমরা নিউক্লিয়াস না বলে ওটাকে নিউক্লিওয়েড বলবো। আচ্ছা, এখন খেয়াল করো, প্রোক্যারিওটাতে নিউক্লিয়াস কিন্তু নাই, কি আছে? নিউক্লিওয়েড। ইউক্যারিওটা নিউক্লিয়াস আছে। সো এই দুইটা কোষের মধ্যে একটাই মিল, সেটা হচ্ছে কি ভাইয়া? সেটা হচ্ছে এই রাইবোজোম। কাজেই এই রাইবোজোম যেহেতু এই যে প্রোক্যারিওটা আদিকোষী এবং আমাদের প্রকৃত কোষী সব জায়গাতেই আছে, এই জন্য রাইবোসোমকে বলা হয় সর্বজনীন অঙ্গাণু। এবং এই কোয়েশ্চেনটা খ নাম্বারে আসবে। তুমি পারবা না বলো ভাইয়া? হ্যাঁ পারবা। রাইবোসোম হট টপিক ইন এক্সাম। হ্যাঁ, এটা পরীক্ষায় আসে। এই যে তোমরা প্রথমবার পরীক্ষা দিবা না 6 মাস পর, তখন আসবে। রাইবোসোমের কোনো আবরণী নাই। রাইবোসোমের কোনো আবরণী নাই। শোনো, আমরা একটু আগে পড়লাম মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের আবরণী আছে, কিন্তু রাইবোসোমের আবরণী নাই। তাহলে আবরণী নাই এরকম জিনিসগুলোর নাম জানতে হবে না? আবরণী নাই এরকম 2টা অঙ্গাণু হচ্ছে, এক রাইবোসোম, আরেকটা হচ্ছে ভাইয়া কি? সেন্ট্রিওল। এনাফ। এই 2টা মনে রাখলেই এনাফ, আর কিচ্ছু মনে রাখতে হবে না। রাইবোসোম এবং সেন্ট্রিওল। রাইবোসোম আর সেন্ট্রিওলের কোনো আবরণী নাই। ওকে, সাকিবুল সিফাত, এই যে রাইবোসোম এগুলো প্রথম দিকে আসে, আর শেষের দিকে এই যে তোমাদের ফ্লুইড মোজাইক মডেল কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ফ্লুইড মোজাইক মডেল এটা ড্র করা শিখাইছিলাম। এরপর রেপ্লিকেশন আছে, ট্রান্সক্রিপশন আছে, ট্রান্সলেশন আছে, এগুলাও আসে। হ্যাঁ, কি কি পরীক্ষায় আসবে? এই যে আমি যেগুলো ড্র করা শিখাচ্ছি এই সবগুলোই পরীক্ষায় আসার মতো ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন আমরা রাইবোসোম ড্র করব। তো রাইবোসোমের আমরা একটু আগেই দেখেছি যে রাইবোসোমের বা যে কোনো চিত্রের আমরা কি দেখব? বেসিক শিখব, কাজ শিখব, আর কি শিখব? ড্রয়িং শিখব, রাইট? তো আসো বেসিক আমরা মোটামুটি শিখলাম, এখন আমরা ড্রয়িং করি।
আসো আমরা রাইবোসোম ড্র করার চেষ্টা করি। হ্যাঁ, দাঁড়াও, এটা আসেনি, নিয়ে আসতেছি, ওয়েট। এই যে খেয়াল করো, আমরা রাইবোসোম দেখতেছি, এই রাইবোসোমটা ড্র করতে হবে। আমরা জানি রাইবোসোম দুই ধরনের, একটা হচ্ছে 70S রাইবোজোম, আর একটা হচ্ছে কি ভাইয়া, 80S রাইবোজোম। তো 70S রাইবোজোমের মধ্যে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে কি 50S প্লাস 30S, আর 80S কীভাবে হয়, 60S প্লাস 40S। হুম, আজকে যাবো কেন, আমার টাইম তো আজকে না, রবি মঙ্গল বৃহস্পতি। তুই করাইতে গেছিলি, কেমন লাগলো দেখি কত দেয়। ঠিক আছে, দেখো 70S 70S রাইবোসোম দেখা যায় আমাদের ওই যে আদিকোষীতে পাওয়া যায়, প্রোক্যারিওটাতে। হ্যাঁ, আর 80S কোথায় পাওয়া যায়, প্রকৃত কোষীতে পাওয়া যায়, ওই যে ইউক্যারিওটাতে। ওকে, তো 70S মানে কি, এই যে 50 আর 30 যোগ করলে যে 70 হয় ব্যাপারটা এমন না। এখানে এই দুইটা পার্ট মিলে একটা নতুন পার্ট তৈরি হয়েছে, তাকে বলা হয় 70S। যেমন এখানে খেয়াল করো, এই যে একটা কি রাইবোসোম, এটা হচ্ছে 40S, আর এই যে এই বড় পার্টটা এটা হচ্ছে 60S। তাহলে কয়টা এস, দেখো এই দুইটা পার্ট। তো এই এস মানে কি, এস মানে হলো ভেদবার্গ একক। এস মানে কি ভাইয়া, ভেদবার্গ একক। বিজ্ঞানী ভেদবার্গ এটা সর্বপ্রথম বলেছেন, এই জন্য তার নাম হচ্ছে ভেদবার্গ একক। এস দিয়ে ভেদবার্গ কেমন হয়, এস ভেদবার্গ, খেয়াল করো এই ভেদবার্গ কথাটা লিখতে হয় এস দিয়ে, এই জন্য এস মানে হচ্ছে ভেদবার্গ একক। ঠিক আছে, তো এই ভেদবার্গ একক কি, ভেদবার্গ হচ্ছে সেন্ট্রিফিউজ যন্ত্রে বিভিন্ন জিনিসের অধঃক্ষেপণের হার, মানে ঘূর্ণন করা হয়। হ্যাঁ, তোমরা হয়তো প্যাথোলজিতে দেখে থাকবা, আর রক্তের দুইটা অংশ থাকে না, রক্তরস আর প্লাজমা। তো রক্তের মধ্যে থেকে তো এগুলো আলাদা থাকে না, কিন্তু তুমি যদি আলাদা করতে চাও তাহলে এই যে এই একটা টেস্ট টিউবে ব্লাড নিবা, নিয়ে এগুলোকে প্রচণ্ড জোরে ঘুরাইতে হয় সেন্ট্রিফিউজ মেশিনে দিয়ে। তখন এই যে নিচে রক্তের ভারী যে জিনিসগুলো আছে সেগুলো যায়, আর উপরের দিকে পাতলা পাতলা কিছু জিনিস জমা হয়। এটা হচ্ছে এই অধঃক্ষেপণের হার, মানে কে কত ভারী সেটা নিচে পড়বে। ঠিক আছে, তো এস হচ্ছে ভেদবার্গ একক। তো এই যে এগুলোকে সেন্ট্রিফিউজ যন্ত্রে দিয়ে দেখা গেছে যে এটার মান আসে 40 আর এটার মান আছে 60। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয়েছে 60S রাইবোজোম, আর এটাকে বলা হয়েছে 40S রাইবোজোম। আর এই পুরোটাকে অধঃক্ষেপণ করলে সেন্ট্রিফিউজ যন্ত্রে দিলে দেখা যায় যে পুরোটা মিলে কত হচ্ছে, পুরোটা মিলে হচ্ছে 80S, যেটা হয় তার মান হচ্ছে 80S। হ্যাঁ, কনফিউশন কি ক্লিয়ার হয়েছে, এই টপিকটা কি বুঝেছো ভাইয়া, এই বুঝছো? তো আসো এখন এটা কিভাবে ড্র করা যায়, খুবই সহজ। কিভাবে আর্ট করব, প্রথমে এই যে এরকম একটা নিব অর্ধবৃত্ত, প্রথমে এরকম একটা অর্ধবৃত্ত নিব, নিয়েছি। এই যে তারপর এরকম একটা পার্ট দেব, পারবা না, খুবই সহজ, সাথে সাথে আর্ট করে ফেলো। এরপর এই মাঝখানে এই রকম করে দিব, এইখানে একটা গোল দিব, শেষ, আর কিছু আর্ট করতে হবে না। আসো এগুলোর নাম দেই। প্রথমে যেটা ছিল এটা হচ্ছে 40S, আর এখানে যেটা আছে নিচে সেটা হচ্ছে 60S। মনে রাখবা ভারী সব কিছু নিচে থাকে,
ভারী সব কিছু নিচে থাকে, কাজেই এই যে 60s নিচে, 60s উপরে দিলে হবে না, ঠিক আছে? ভারী সব কিছু নিচে থাকবে। এই যে এই অংশটার নাম হচ্ছে mRNA। এই যে ডিএনএ, আরএনএ, আরএনএর কিন্তু ভাগ আছে, 5 ধরনের আরএনএ পাওয়া যায়। তার মধ্যে একটা হচ্ছে এমআরএনএ, আরেকটা হচ্ছে কি টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ। এমআরএনএ মানে কি মেসেঞ্জার আরএনএ, ঠিক আছে? আর এটাই নিতে ওটা ছাড়া। এটা লাগাই দে। আচ্ছা দে, এই একটু ওয়েট করো, এই যে পেন চেঞ্জ করে ফুল চার্জ হয়ে গেছে। আচ্ছা চার্জ ঠিক আছে। দেখো এই যে নতুন একটা এই যে থ্রেড তৈরি হচ্ছে, দেখছো? এই যে এই অংশটা, এটার নাম হচ্ছে নতুন প্রোটিন বা নিউ প্রোটিন। এই যে এই অংশ দিয়ে নতুন প্রোটিন তৈরি হয়। যেহেতু প্রোটিন তৈরি হয়, এই জন্য রাইবোসোমকে বলা হয় প্রোটিন তৈরির কারখানা। বুঝেছো? চিত্র রাইবোসোম। বলো বুঝো নাই কে কে? বুঝেছো? হ্যাঁ সাবিহা, রাইবোসোমের চিত্র রাইবোসোমের চিত্র আসে এক্সামে। সিফাত বলেছে চতুর্থ অধ্যায়ে সেন্ট্রিফিউজ পড়েছে। গ্রেট, ভেরি গুড, ভালো। ঠিক আছে, তাহলে এটা পারবা সবাই? রাইবোসোম ড্র করতে পারবা না বলো? আচ্ছা, আর কিছুক্ষণের মধ্যে আমরা ক্লাসটা শেষ করে দিব, একটু দেখো। এখন রাইবোসোমের কাজ কি? রাইবোসোমের কাজ কি আসো দেখি। রাইবোসোমের কাজ কি ভাইয়া? প্রোটিন তৈরি করা। এটা এই যে দেখছো ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে। তাই রাইবোসোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। রাইবোসোমকে কেন প্রোটিন ফ্যাক্টরি বলা হয় এটা কিন্তু আসবে, খ নাম্বারে আসবে, ঠিক আছে? গ্লুকোজের ফসফোরাইলেশন এবং স্নেহ জাতীয় পদার্থের বিপাক রাইবোসোমে হয়। আচ্ছা ঠিক আছে, পারবা না এগুলো? এই সহজ, এগুলো পড়ে নিও। ঠিক আছে, আসো এখন দাগায় দেই যে এখান থেকে কি কি পড়তে হবে। এই যে রাইবোসোম সবই দাগায় দিছি। এস মানে ভেদবার্গ একক। রাইবোসোমের কাজ শেষ আছে। আচ্ছা পড়া শেষ, হ্যাঁ? আসো আমরা দেখি যে কি কি পড়লাম। খেয়াল করো, কোষ প্রাচীর, কোষঝিল্লি, সাইটোপ্লাজম, এগুলো সব আমরা কিন্তু পড়েছি। কোষ প্রাচীর, কোষঝিল্লি, সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম, তাহলে রাইবোসোমও পড়লাম, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, সবগুলোই পড়া হয়েছে, হ্যাঁ? তোমার পরীক্ষায় কোনটার কোনটার চিত্র লাগবে এই যে আমি দেখাই দিচ্ছি এখানে, দেখো। কোষ প্রাচীরের চিত্র লাগবে, কোষঝিল্লির চিত্র লাগবে। কোষঝিল্লি বলতে ফ্লুইড মোজাইক মডেল, রাইবোসোম, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এগুলার চিত্র হইলে এনাফ, আর কোনো কিছুর চিত্র লাগবে না। 1 2 3 4 5 6, এই 6টা চিত্র সুন্দর মতো আর্ট করা শিখবা, বেসিক ইনফরমেশন শিখবা, ড্র করা শিখবা, আর কি শিখবা? কাজ শিখবা, ফাংশন শিখবা, শেষ। এই 3টার টপিক পড়া শিখবা, এনাফ, আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে? আর এই যে বাকি যেগুলো আছে, হ্যাঁ, বাকি টপিকগুলো থেকে আমরা হচ্ছে দাগাই দিব নেক্সট ক্লাসে তোমাদের। এই তোমরা সবাই বুঝেছো?
আসো এখন আমরা একটু মার্কেটিংয়ের জন্য কথাবার্তা বলি। এই যে তোমাদের যেভাবে পড়াচ্ছি এভাবেই এই ফুল বায়োলজি কোর্সে পড়াবো। আমি যেভাবে পড়াচ্ছি চিত্র প্লাস হচ্ছে ওয়ার্ড মিনিং, শোনো এটা বায়োলজির জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, ওয়ার্ড মিনিং। স্টুডেন্টরা এসএসসিতে এ প্লাস পায়, গোল্ডেন এ প্লাস পায়, কিন্তু এইচএসসিতে এসে ডাব্বা মারে, এ প্লাস পায় না। কেন পায় না? কারণ তারা এখানে এসে ভুলভাবে পড়াশোনা করে, তারা ওয়ার্ড মিনিং শিখে না, বেসিক ক্লিয়ার করে না, হুদাই 3-4টা রাইটারের বই কিনে এই স্যারের কাছে 2 দিন পরে, ওই স্যারের কাছে 2 দিন পরে, এই জন্য তাদের পড়াশোনা ঠিকমতো হয় না। দেখা যাচ্ছে বই কমপ্লিট হয়ে গেছে কিন্তু কিচ্ছু পারে না, কোয়েশ্চেন করলে পারে না, পরীক্ষায় কিছু লিখতে পারে না। তো আমি আমার ক্লাসগুলো কিভাবে করাচ্ছি দেখতে পাচ্ছ। আমি হচ্ছে পুরো বই দাগায় দাগায় পড়াই দিব, ওয়ার্ড মিনিং শেখাবো, কিভাবে অ্যান্সার করলে তুমি হতে বেশি মার্ক পাবা সেগুলো শেখাই দেব, ঠিক আছে? তো এই কোর্সটা কিন্তু শুরু হয়ে গেছে। এই যে আজকে 4র্থ ক্লাস করলাম, এগুলো হচ্ছে পেইড ক্লাস, মানে এগুলা পেইড ব্যাচের ক্লাস। কিন্তু মার্কেটিংয়ের জন্য আমি হচ্ছে পেইজে ক্লাস নিলাম যাতে সবাই ক্লাস করতে পারো এবং ভর্তি হও, ঠিক আছে? তো দেখো এই যে 26 ব্যাচের ফুল বায়োলজি A to Z বোটানি প্লাস জিওলজি কমপ্লিট করতে সময় লাগবে 7 মাস। আর 25 ব্যাচের ক্লাস সবগুলো কমপ্লিট করতে সময় লাগবে 5 মাস, কারণ এদের শর্ট সিলেবাস, এদের ফুল সিলেবাস। তো তুমি এখানে মান্থলি পে করতে পারবা অথবা চাইলে একবারেও পে করতে পারবা, যার যেভাবে সুবিধা হয়। তুমি যদি মান্থলি পে করো তাইলে ভাইয়া প্রতি মাসে তোমার 1000 টাকা করে পে করতে হবে, এই যে 5 মাসে 5000, বুঝেছো? কিন্তু যদি তুমি একবারে পে করো, একবারে পে করলে এই 5000 থেকে 2000 টাকা মাইনাস করো, তাইলে কত হয়? 3000 টাকা, মানে 2999 টাকা কোর্স ফি। আর 7 মাসে থেকে তুমি 3000 টাকা ডিসকাউন্ট পাবা, 3000 টাকা ছাড় দিয়ে দিচ্ছি। তাহলে কত পাবা? কত টাকায় তুমি ভর্তি হতে পারবা বলো? 3999 টাকা। দেখছো কত কম রেটে দিয়ে দিচ্ছি যদি তুমি একবারে ভর্তি হও। আমি চাই বায়োলজি ভাইয়াতে অনেকগুলো স্টুডেন্ট আসুক, আমরা সবাই মিলে ভালো করে শিখি। তোমরা এই কোর্সে প্রত্যেকটা ক্লাসের পর আমি তোমাদের এমসিকিউ এক্সাম নেব, আশা করা যায় তোমাদের ক্লাসের পড়া ক্লাসেই কমপ্লিট হয়ে যাবে। আর সব থেকে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে যে তুমি অনলাইনে যে কোনো জায়গায় পড়াশোনা করো ভাইয়া, সেখানে হাজার হাজার স্টুডেন্ট, তো এই হাজার হাজার স্টুডেন্টের মধ্যে থেকে তোমার খোঁজখবর কেউ নেবে না, এত স্টুডেন্টের খোঁজখবর রাখার টাইম নাই। কিন্তু এই জায়গায় যেহেতু আমাদের 150 বা 200 স্টুডেন্ট হবে, কাজে সবার সঙ্গে আমি কন্ট্যাক্ট করতে পারবো। তুমি যে কোনো প্রবলেমে সরাসরি আমার সঙ্গে কন্ট্যাক্ট করবা, গাইডলাইন নিবা, যখন যা প্রয়োজন নক দিতে পারবা ইনশাল্লাহ, ঠিক আছে? যারা ভর্তি হতে চাও নক দিও বা এই নাম্বারে কল দিও, ঠিক আছে? টাটা, আল্লাহ হাফেজ। এই শোনো, নেক্সট ক্লাস হবে সোমবার রাত 9টায়, সোমবার রাত 9টা, ওকে? ঠিক আছে, সবাই ভালো থাকো।